ওকে, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। তো গত ক্লাসে আমরা হচ্ছে কন্টেন্ট এক্সপ্লেইন এবং কন্টেন্ট অ্যানালাইসিস শিখছিলাম, তাই না? আজকে কততম ক্লাস? ভাইয়া অ্যানালাইসিস তো দেন নাই ভিডিওর মধ্যে, শুধু এক্সপ্লেন দিয়েছিলেন। এক্সপ্লেইন এবং অ্যানালাইসিস দুইটাই দেখাইছিলাম আপু, আপনি ভিডিওটা একটু আবার দেখেন। জি না ভাইয়া, তো আমি তো দেখেছি, ওটা কেটে দিছিলেন, তারপর ভিডিও আর দেন নাই, একটাই তো দিছিলেন। হ্যাঁ, ভিডিও স্টপ করে দিয়েছিলাম কারণ গত ক্লাসটা হচ্ছে আমাদের একটু ছোট ক্লাস ছিল তো। এক্সপ্লেইন এবং অ্যানালাইসিস দুইটাই দেখাইছিলাম, আপনি মনে হয় যে তাহলে ভিডিওটা যখন স্টপ করেছি তারপরে মনে হয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বাকি সবাই কি বলতেছেন, আমরা কি অ্যানালাইসিস করেছিলাম না কন্টেন্ট? ভাই ওই এক্সপ্লেনটাই করছিলেন, অ্যানালাইসিস বলতে আসলে ওইটাই মনে হয় আপনি বুঝাইতেছেন। কি বলেন, অ্যানালাইসিস তো মেবি দেখাইছিলাম। ওকে, সমস্যা নেই, আমরা কন্টেন্ট নিয়ে হচ্ছে আবার অ্যানালাইসিস করে দেখাবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে কন্টেন্ট যখন আমরা অডিট করব, অন পেজ করবো, তখন আবার অ্যানালাইসিসটা বিস্তারিত আলোচনা করে দিব না, ঠিক আছে? তখন ইজি হয়ে যাবে বিষয়টা, বুঝতে পারবেন সবাই। তাহলে আজকে আর পূর্বের এটা নিয়ে আলোচনা করলাম না, আমাদের এই সামনেই অন পেজ আসবে কন্টেন্ট রাইটিং, এই যে এরপরে ওয়েবসাইট অডিট, রিপোর্ট শিট ক্রিয়েট, এরপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের অন পেজ চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে ব্লগ কন্টেন্ট এবং হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট, এই দুটো নিয়ে আলোচনা করব। ব্লগ কন্টেন্ট কি আর হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট কি, ঠিক আছে? সবাই কি মেম্বার কে আর কেউ বাকি আছে? আর তো বাকি আছে, মেম্বার জয়েন করেন এখনো, দুজন বাকি আছে। ওকে, সমস্যা নেই, তারা ভিডিও দেখে নেবে না। এখন ব্লগ কন্টেন্ট বলতে আমরা কি বুঝি, এটা কি কেউ জানে? সৌরভ ভাই, পলাশ ভাই? ইনফরমেশনাল কন্টেন্ট মূলত ব্লগ ওয়েবসাইটের জন্য। আচ্ছা, দুইটার মধ্যে কি পার্থক্য আছে কোনো, নাকি সেম? ভাই ব্লগিং যে ওয়েবসাইট গুলা ওগুলাতে তো মূলত ইনফরমেশনই প্রোভাইড করে। রাইট। এখন এই ইনফরমেশন গুলাও আমাদের জরুরি একটা ওয়েবসাইটের জন্য। আমরা যখন মনে করেন একটা সার্চ করলাম, ইউজ পেজ ভিপিএন। ওকে, আমি যখন এই যে লিখলাম এখানে যে হাউ টু ইউজ পেইড ভিপিএন ফর ফ্রি, এখানে তো পেইড অলরেডি লিখে দিছে, ভিপিএন ফ্রি আসলো কেন? ওকে, এখন দেখেন এই জায়গাগুলোতে যে ওয়েবসাইট গুলো আমাকে দেখাইতেছে, এরা কি আমাদের ইনফরমেশন দিচ্ছে, তাই না? এখন মনে করেন এই এই কিওয়ার্ডটার আমরা একটু ভলিউম দেখি, বা এটা ডিফিকাল্টিটা একটু আমরা দেখি এখানে, যে আসলে কি ধরনের কিওয়ার্ডের ডিমান্ড আছে কিনা, ঠিক আছে? মনে করেন আমরা হচ্ছে কোন একটা কান্ট্রি ধরি, ইউএসএ বা বাংলাদেশ যাই ধরি। অনেক স্লো। ওকে, আমরা হচ্ছে এইখান থেকে একটা বাংলাদেশ। এখন এই ভিপিএন গুলা মূলত হচ্ছে, হ্যাঁ এটা তো ভলিউমই নাই। ওকে, আমরা হচ্ছে
ইন্ডিয়াটা এটা নেই, যেহেতু ইন্ডিয়াতে ভালো সার্চ ভলিউম আছে। ওকে, এখন দেখেন স্যান্ডার্স বলতেছে ভিপিএন ইউজ, এটার ভলিউম আছে বাট কোনো ডিফিকাল্টি নেই। হ্যাঁ, তাহলে আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। অথবা এইখানেও দেখেন, এই যে হাউ টু ইউজ ভিপিএন ইন মোবাইল, এই কিওয়ার্ডটাকে যদি আমরা ধরি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, এবার মনে করেন এখানে আমরা এই কিওয়ার্ডটা দিই আমাদের জাস্ট বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এখান থেকে যে কি পরিমাণ ট্রাফিক জেনারেট হয়, কনভার্ট হয়, এইটাই আমরা দেখবো কেন একটা ওয়েবসাইটের জন্য ব্লগ পেজ অথবা ব্লগ কন্টেন্ট এত গুরুত্বপূর্ণ। মনে করেন আমরা ই কমার্স ওয়েবসাইটই হোক না কেন, আমরা প্রোডাক্ট সেল করতেছি বা কোনো একটা সার্ভিস সেল করতেছি। এখন সার্ভিস সেল যেগুলো, এগুলো তো কমার্শিয়াল কিওয়ার্ড হবে বা কমার্শিয়াল পোস্ট হবে। তাহলে কমার্শিয়াল পোস্টের জন্য বা এই ধরনের একটা ওয়েবসাইটের জন্য আমরা যখন ওয়েবসাইটে এই ইয়েতে দেখবেন যে হেডারের হেডার মেনুতে, তখন দেখবেন যে একটা ব্লগ নামে একটা আলাদা পেজ আছে, তাই না? প্রত্যেকটা মানে স্ট্যান্ডার্ড ওয়েবসাইট গুলোতে দেখবেন যে ব্লগ নামে আলাদা ডেডিকেটেড একটা পেজ আছে। তো এই পেজ থেকে কিন্তু অনেক ট্রাফিক কনভার্ট হয়, তারাও প্রোডাক্ট পারচেস করে। এখন এই জাতীয় আমরা হচ্ছে এইটা একটু বোঝার ট্রাই করবো যে আসলে একটা ব্লগ কন্টেন্ট কেন এত গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু আস্তে আস্তে কন্টেন্টের দিকে আগাইতেছি, তো এগুলো আমাদের জানতে হবে। ওকে, তাহলে ভাই নয়েজ আসতেছে কার থেকে? সোহেল ভাই, এত নয়েজ কার থেকে ভাই? না না, আমার এখান থেকে না, আমার একটা প্রশ্ন ছিল। বলতেছিলাম কি, হ্যাঁ বলেন। আপনি বললেন যে এখন নয়েজটা গেছে। আপনি বললেন যে ওই যে প্রত্যেকটা কমার্শিয়াল ওয়েবসাইট গুলাতে একটা ব্লগ সেকশন থাকে। হুম। মানে এটা কি ব্লগিং ওয়েবসাইট বাদেও এমনি যারা প্রোডাক্ট বা অন্যান্য সেল করে ওদেরও ব্লগিং ওয়েবসাইট রাখে? ভাই মানে ব্লগিং। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন আগে, তারপরে কোশ্চেন গুলো আমরা শেষের দিকে নিব। ঠিক আছে, আপনার এই প্রশ্নের অ্যান্সার আমাদের ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই, ক্লাসটা এলোমেলো করেন না। ঠিক আছে, যত প্রশ্ন থাকবে এগুলো নোট করে রাখেন, আমরা ক্লাসের শেষে অবশ্যই প্রশ্ন নেব। ঠিক আছে, আপনার এই অ্যান্সারটি আপনি এখানে পেয়ে যাবেন ক্লাসের মধ্যেই। যাই হোক, এই যে আমরা যে কিওয়ার্ডটা নিলাম, এই ধরনের কিওয়ার্ড গুলাও কিন্তু দেখবেন যে কমার্শিয়াল ওয়েবসাইট গুলোতে বা ই কমার্স ওয়েবসাইট গুলোতেও এই ধরনের কিওয়ার্ড র্যাঙ্কে থাকে বা তাদের একটা ওয়েবসাইটে ব্লগ পেজ থাকে ডেডিকেটেড। ওকে, এবার যদি আমরা একটু দেখি যে এইটা এখানে যে কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড আছে, যেমন 41টা কিওয়ার্ড আছে, এগুলো টোটাল ভলিউম হইতেছে 1.8K। ওকে, আমরা যদি এখানে একটু ক্লিক করি নিউ ট্যাব ওপেন করে, এখন দেখি যে এই কিওয়ার্ডের জন্য আসলে কোন ওয়েবসাইট গুলো ফার্স্ট পজিশনে আছে ইন্ডিয়াতে। লোকেশন হচ্ছে আমরা নিয়েছি ইন্ডিয়া। ঠিক আছে, ওকে, এইখানে দেখেন যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে সে ট্রাফিক পাইতেছে 365, এবং এই ওয়েবসাইটে ব্যাকলিংকস আছে টোটাল 4টা, রেফারিং ডোমেইন 4টা। ঠিক আছে, ওকে, এইটুকু আমরা জানি যে ট্রাফিক পাইতেছে 365 জন। এখন দ্বিতীয়তে যে আছে, এই লোক পাইতেছে 2.6K। ঠিক আছে, এটা হচ্ছে support.google.com এর, সে তো ভাবে একটু বেশি। ওকে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে এই যে যে নিউ ট্যাবটা ওপেন করেছিলাম, এখানে আসি। এখন এইখানে দেখেন যে হাউ টু ইউজ ভিপিএন ইন মোবাইল, এই কিওয়ার্ডের জন্য এটা ভলিউম হইতেছে 1300, ডিফিকাল্টি 66, এবং এইটার ইয়েটা হইতেছে আপনার কি বলে এটাকে, ইন্টেন্ট। এই দেখেন, এটা হচ্ছে ইনফরমেশনাল। ঠিক আছে, ওকে, এই ইনফরমেশনাল কথাটা আপনি মনে রাখেন বা এটা হচ্ছে ইনফরমেশনাল একটা কিওয়ার্ড। এবার আমরা এই যে এই পেজে আসি, এখান থেকে দেখেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, দেখবেন এদের ডেডিকেটেড একটা ইয়ে আছে, আহ কোনো সার্ভিস হোক বা কোনো প্রোডাক্ট হোক, তারা সেল করতেছে। আমরা যদি সাপোজ এই ওয়েবসাইটটা একটু ভিজিট করি, দেখি
ভাই যে প্রশ্নটা করছেন এই যে এখানে সেই অ্যান্সারটা পেয়ে যাবেন, আমরা এই ওয়েবসাইটে ভিজিট করলে অ্যান্সারটা এখানেই পেয়ে যাবেন। আমরা আরেকটা আমাদের ক্লায়েন্টের বা হচ্ছে আহ, আমরা একটা সাইট ভিজিট করি, সেটা হইতেছে এখান থেকে ভিজিট করি, সরি এটা থেকে ভিজিট করি, লোকারো ডট শপ। ওকে, এটা আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখাইতেছি এই জন্য আপনারা ইজিলি বুঝতে পারবেন। ওকে, এটা না, ভিপিএন। আমরা একটু ছোট ওয়েবসাইট গুলো দেখি তাহলে ভালো হবে। একটা 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 এই দেখেন, এরা কি সেল করে? এরা হচ্ছে ভিপিএন সেল করে, তাই না ভাই? পলাশ ভাই, খেয়াল করতেছেন? এরা কিন্তু ভিপিএন সেল করে, তাও কি পেড ভিপিএন। এইখানে দেখেন তাদের একটা ব্লগ পেজ আছে, দেখছেন? আমরা এটাও নিউ ট্যাবে ওপেন করলাম, এরপর এই ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইট তারা হচ্ছে কি করে, তারাও ভিপিএন সেল করে। এদেরও থাকার কথা প্রাইসিং, ফিচার্স, প্রাইসিং, ডাউনলোড না, এটার মধ্যে নেই, আমরা এটা দেই। ম্যাক্সিমাম গুলাতেই পাবেন। এই দেখেন এরাও ভিপিএন সেল করে, এদেরও একটা ব্লগ পেজ আছে, ঠিক আছে? আমরা এটাও ওপেন করি। এবার আমরা এই জিনিসটা একটু ভিজিট করে দেখবো স্যামরাশে যে যেই পেইড এইগুলো আছে, ওয়েবসাইট গুলো আছে, এই তারা ব্লগ পেজ থেকে তারা কিরকম ট্রাফিক পাইতেছে আমরা এটাও একটু চেক করে নেই। এটা ডুপ্লিকেট করে রাখি, এটার মধ্যে আমরা চেক করি প্রজেক্ট। তাহলেই বুঝতে পারবেন যে আসলে একটা ওয়েবসাইটের জন্য এই ব্লগ পেজ অথবা ব্লগ কন্টেন্ট গুলা কতটুকু গুরুত্বপূর্ণ, আসলে কি সেখান থেকে ট্রাফিক কনভার্ট হয়। এই দেখেন আমরা যদি এখানে এই ইউআরএলটা দিয়ে সার্চ করি, তাহলে এই ইউআরএল এগেইনস্টে কতগুলো ট্রাফিক পাইতেছে এই ওয়েবসাইট, আমরা সবকিছু এখানে বিস্তারিত পেয়ে যাব। পলাশ ভাই দেখেছেন? হ্যালো। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা কমার্শিয়াল ওয়েবসাইট বা হোক ই কমার্স ওয়েবসাইট, সেই জায়গা থেকে আমরা ওয়েবসাইটটা কোনটা ছিল এইটা, এটার মূল ইয়াটা হইতেছে এটা। এই দেখেন এই ব্লগ পেজের যে কন্টেন্ট গুলো আছে, তারা কি এই যে রিড মোর, এখানে অনেক কন্টেন্ট আছে। আমরা যদি সাইটস ডট গুগল ডট কম দেই, তাহলে দেখবেন যে এটার এগেনস্টে কতগুলা ব্লগ আছে, আমরা সেটা পেয়ে যাব। এই দেখেন এই যে ব্লগ পেজে যতগুলা ইয়ে আছে তাদের, এই প্রত্যেকটা হইতেছে তাদের কিওয়ার্ড বা হইতেছে তাদের আর্টিকেল পাবলিশ করা। এখন এই সবগুলা থেকে তারা টোটাল কত কিওয়ার্ড ট্রাফিক পাইতেছে, 851.5K, তার মানে হিউজ ট্রাফিক পাইতেছে শুধু এই ব্লগ পেজ থেকে। তারা ইনফরমেশন দিতেছে ইউজারকে, অর্থাৎ আমাদের মতো ভিজিটরকে তারা ইনফরমেশন দিতেছে। এই ইনফরমেশন থেকে অবশ্যই তারা সেল পাইতেছে বা তাদের প্রোডাক্ট গুলা এখান থেকেও কনভার্টে পারচেস হইতেছে। এখন একটা ব্লগ কন্টেন্ট কি রকম হইতে পারে, বা আমাদের যে মূল ওয়েবসাইট গুলো আছে যেমন হচ্ছে একটু আগে ভিজিট করেছিলাম, বা এই ওয়েবসাইটে যদি আমরা দেখি, এখান থেকেও কিন্তু অনেক ট্রাফিক তারা প্রোডাক্ট পারচেস করতেছে বা অনেক ভিজিটর তারা পারচেস করতেছে। এখন ওই যে আমরা এখানে আমাদের মূল কনসেপ্ট ছিল ব্লগ কন্টেন্ট কি অথবা প্রোডাক্ট কন্টেন্ট কি, আমরা এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ব্লগ কন্টেন্টটা আসলে হইতেছে একটা ওয়েবসাইটের
থেকে ওয়েবসাইটের ইনফরমেশন রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, মনে করেন আপনার 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের জন্য আপনি মিনিমাম 5টা করে হলে 50টা ইনফরমেশনাল পোস্ট দিয়েছেন। এই 10টা হচ্ছে আপনার কমার্শিয়াল পোস্ট বা প্রোডাক্ট। সেইখান থেকে আপনি হচ্ছে মিনিমাম 5টা কিওয়ার্ড করে 50টা, টোটালি 10টার জন্য আপনি যখন 50টা আর্টিকেল পাবলিশ করবেন, দেখবেন যে অনায়াসেই এই 10টা যে আপনার মূল প্রোডাক্ট আছে, এই মূল প্রোডাক্ট গুলো র্যাঙ্কে আসবে এবং এই মূল প্রোডাক্টও ট্রাফিক কনভার্ট হবে ওই ইনফরমেশনাল থেকে বা ওই ব্লগ কন্টেন্ট থেকে। তাইলে আমরা বুঝতেছি যে একটা ওয়েবসাইটের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যে ব্লগ পেজ রাখাটা। প্রত্যেকটা ওয়েবসাইট, ম্যাক্সিমাম ওয়েবসাইটই পাবেন যে ব্লগ পেজটা তারা রাখে। এই ব্লগ পেজের মধ্যে যত কন্টেন্ট আছে তারা ওগুলো পাবলিশ করে, আর তাদের মেইন প্রোডাক্ট হচ্ছে কম থাকে। আপনি ম্যাক্সিমাম যখন ওয়েবসাইট গুলো অডিট করবেন বা ভিজিট করবেন, এটা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলোতে এটা করে। কারণ কিছু ওয়েবসাইট আছে যে তারা করবে না, যেমন আমরা একটু আগে একটা পেয়েছিলাম, তারা হচ্ছে তাদের ব্লগ পেজ ছিল না। এখন এইখানে হয়তো বা ছিল না, কিন্তু যখন আমরা ফুটারে দেখবো, এই যে ডাউন ফুটারে, তখন আবার দেখতে পারে হয়তো অনেক ওয়েবসাইটের ফুটারে থাকে। এই দেখেন তাদের এফএকিউ সেকশন, হ্যাঁ, যেসব ওয়েবসাইটে পাবেন না উপরে, নিচের দিকে খেয়াল করলে পেয়ে যাবেন। এখন তার চাইতে কিছু অংশ কম যারা হইতেছে ব্লগ পেজটা আসলে রাখে না, তাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো না, কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইট এটা পাবেন। এখন এই কন্টেন্ট গুলো আসলে কিরকম হয়, আমরা যদি এটাও একটু ভিজিট করি, যেমন এই ব্লগ পেজে আসলাম, এখান থেকে একটা ওয়েবসাইট বা একটা আর্টিকেল আমরা একটু ওপেন করি। এইখানে দেখেন ওরা বলতেছে আহ, এই যে কন্টেন্টটা আছে তার বেশিরভাগ ইনফরমেশন দিচ্ছে। তারা একটা ভিডিও দিছে, তাদের এফএকিউ দিবে, প্রোস এন্ড কনস দিবে। তারপরে যে গত ক্লাসে কন্টেন্টের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, যে মাঝখানে হেডিং থাকে, মাঝখানে সাব হেডিং থাকে, বা H1 H2 H3 এরকম H6 পর্যন্ত থাকে। এইখানে দেখেন তারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারা হইতেছে ইনফরমেশন দিয়ে যেতেছে। এখন দুই এক জায়গায় পাবেন যে ইন্টারনাল লিংক করা আছে, এখন সেইখান থেকে মূলত ট্রাফিক গুলা মূল প্রোডাক্ট পেজে কনভার্ট হয়। এখন তারা এরকম আপনি যতগুলা ভিজিট করবেন, আমরা যদি ব্যাকে আবার যাই, যতগুলা দেখবেন যে প্রত্যেককে তারা ইনফরমেশন দিতেছে। এই দেখেন তারা হচ্ছে এইচপি প্রিন্টার, মেবি এটা, হ্যাঁ হ্যাঁ এইচপি প্রিন্টার, তারা হইতেছে যে ক্যাননের। এইখানে দেখেন যে তারা ইনফরমেশন দিতেছে, তারা ভিডিও করে দিয়েছে, তারা এখানে কিছু দিয়া দিছে, হেডিং গুলা দিয়ে দিছে, রিজন গুলা, প্রোস এন্ড কনস পাবেন। ম্যাক্সিমাম এফিলিয়েট ওয়েবসাইট গুলাতে তারা এটা করে তার ব্লগ পেজের মধ্যে। এখন যারা এফিলিয়েট করে সেইখানেও আরো বিস্তারিত আলোচনা পাবেন এফিলিয়েট ক্লাস গুলাতে, যে এফিলিয়েট ক্লাস গুলাতে বা আমরা এফিলিয়েটের জন্য কিরকম কন্টেন্ট সিলেক্ট করবো বা কিরকম টাইটেল সিলেক্ট করবো। আপাতত আমরা ওই টপিকস না যাই, আপনি একটু ভিজিট করলে দেখতে পারবেন। সবাইকে বুঝতেছেন? যখন আপনি ভিজিট করে দেখবেন যে ব্লগ পেজে, ওকে, ব্লগ পেজের কন্টেন্ট গুলা ম্যাক্সিমাম বলতে 99% ইনফরমেশন দিতেছে। এখন আমরা এশিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশ থেকে, আমরা কখনো গুগলে এসে সার্চ করি না। মনে করেন আপনার একটা ডিজিটাল ওয়াচ কোনো একটা প্রবলেম হইলো, সেটার সমাধান কি হইতে পারে, আমরা ইউটিউবে হয়তো বা সর্বোচ্চ ভিডিও দেখি, গুগল পর্যন্ত আসি না। খুব কম সংখ্যক লোক আমরা আসি, ইউটিউবে সার্চ করি। কিন্তু উন্নত কান্ট্রি গুলাতে তারা সর্বপ্রথমে তারা হচ্ছে গুগলে সার্চ করবে বা কন্টেন্ট পড়বে, এক কথা আর্টিকেল পড়বে, যে আসলে এটা সমাধান কি হইতে পারে। মনে করেন আমার মাথায় চুল পড়ে যেতেছে, রিয়েলি আমার মাথায় চুল পড়তেছে, তো এটার জন্য আমি মূলত ফার্স্টে আসছি কি ইউটিউবে, যে চুল পড়ার সমাধান কি বা দাড়ি পড়ার সমাধান কি। তো আমি ওই ভিডিওতেই সীমাবদ্ধ ছিলাম। আর অন্যান্য কান্ট্রি পিপলরা তারা সর্বপ্রথমে আর্টিকেল পড়বে। এখন এই আর্টিকেলের মধ্যে অনেক ধরনের ইনফরমেশন থাকে, অনেক ধরনের প্রবলেম নিয়ে তারা আলোচনা করে, সমাধান নিয়ে আলোচনা করে। কিছু স্পেসিফিক প্রোডাক্ট সেটাও তারা সাজেস্ট করে যে আপনি এই প্রবলেমের জন্য আপনি এই কেমিক্যালটা বা এই মেডিসিনটা ইউজ করতে পারেন। এখন এই প্রোডাক্টটা যদি ইউজ করেন তাহলে এটার আবার ভালো দিক আছে, খারাপ দিক আছে। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা এইটুকু? ওকে, তাহলে
আমরা একটা ব্লগ কন্টেন্ট আরো যদি বিস্তারিত একটু আলোচনা করি যে ব্লগ কন্টেন্ট গুলো আসলে কি টাইপের হয়। মনে করেন আমরা হচ্ছে ক্যাটো বুলেট দিয়ে যখন আমি সার্চ করব, এইটা হইতেছে একটা ডায়েট কন্ট্রোলের একটা প্রোডাক্ট। মনে করেন আমরা এই ক্যাটো বুলেট, আচ্ছা এটা না, আমরা ছোট একটা ওয়েবসাইট ভিজিট করি, হ্যাঁ এইটা ওপেন করি, এটা ওপেন করি, দুইটা ওপেন করি। এখন এইখানে দেখেন তারা প্রোডাক্ট সেল করতেছে সরাসরি। আচ্ছা এটা না, এটা আমাদের প্রোডাক্ট না। ও মাই গড, এটা তো নাই কন্টেন্ট, ব্যাংক করে বসে আছে। এই দেখেন এটা বাংলাদেশ থেকে কোন একজন ভাই এফিলিয়েট মার্কেটিং করতেছে, নিশ্চিত এটা বাংলাদেশ থেকে। আমরা যদি এটা ওপেন করি, এই যে গুগল সাইটস এর একটা ওয়েবসাইট, সে এই এটার এফিলিয়েট করতেছে। এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট। আচ্ছা এটা ওপেন হোক, আমরা একটু দেখি। ও মাই গড, ওপেনই দেখতেছে না এটা। কে ভাই, আপনি এই সাইটটা ওপেন করেছেন কিন্তু এই অবস্থা সাইটের, আপনি ট্রাফিক পাবেন কিভাবে আর প্রোডাক্ট সেলই হবে কিভাবে? এটা নিশ্চিত আমাদের বাংলাদেশি কোন একজন ভাই হবে। যাই হোক, এটা ওপেন হইতেছে না। আরেকটু চেক করি সেকেন্ড পেজে যে অ্যামাজন বুলেট। বাবারে, এটা ওপেনই হয় না। এই দেখেন তারা কি একদম ভেঙে 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 তারা একটা করে প্রশ্ন করছে, একটা করে অ্যান্সার দিছে, একটা করে প্রশ্ন করছে, একটা করে অ্যান্সার দিছে। যাও, যদিও কন্টেন্টটা ছোট, কিন্তু তারা কত সুন্দর করে দিছে। এখানে এখানে দেখেন প্রাইসিং সেকশনে, আচ্ছা প্রাইসিং সেকশনে সরাসরি তারা কি অ্যামাজনে নিয়ে যাইতেছে। দেখেন এটা অ্যাফিলিয়েট সাইট, হ্যাঁ এটা একটা অ্যাফিলিয়েট সাইট। যাই হোক, এই দেখেন এই প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো হেলথ ডায়েটের জন্য বেসিক্যালি এটা মানুষ ই করে, পারচেস করে। আমরা একটা পাইতেছি না। Okay. এই যে এগুলো একটা ই কমার্স এফিলিয়েট সাইট। এখানে তারা ব্লগ পেজ দেয় না, এখানে নিচের দিকে দেখি এগ্রি, না এই ওয়েবসাইটে তারা ব্লগ পেজ দেয় না টোটালি কোনো সাপোর্ট। না এটা তো নেই। তো কিছু কিছু ওয়েবসাইট পাবেন যেগুলোতে আসলে ব্লগ পেজ ইউজ করে না, কিন্তু যখন আমরা বিশেষ করে এফিলিয়েট করব বা কোনো একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করব, তো আমরা ট্রাই করব বা এটাই আসলে হয় যে ব্লগ পেজ গুলা ইউজ করে, সেখান থেকে ইনফরমেশন দেয় ইউজারকে। ইনফরমেশন থেকে আপনি হইতেছেন যে কোনো একটা কিওয়ার্ডের উপরে ইন্টারনাল লিঙ্ক থাকে বা এক্সটার্নাল লিঙ্ক থাকে, সেখান থেকে আসলে ট্রাফিক গুলা কনভার্ট হয়, দেন প্রোডাক্ট গুলা পারচেস হয়। এখন এই এক কথা হইতেছে এখানে ইনফরমেশন থাকে। আর আমরা যখন প্রোডাক্ট কন্টেন্ট সিলেক্ট করব, তখন এই প্রোডাক্টের বিষয় বিস্তারিত আলোচনা করবে। যেমন আমরা একটু আগে ভিজিট করেছিলাম একটা সাইট আমার ক্লায়েন্টের, লোকাল লোকাল শপ ডট শপ ডট ইউকে। এখন আমরা এইখান থেকে যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, কোনো একটা প্রোডাক্ট ওপেন করে দেখেন, এগুলো আমার 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 হাতের কাজ এগুলো। যাই হোক, এইখানে দেখেন তারা কি করতেছে, এটার ওয়েট কতটুকু, এটার পাওয়ার কতটুকু,
এভরিথিং, এই প্রোডাক্টের যতগুলা ইনফরমেশন আছে সে শুধু এই প্রোডাক্টের ইনফরমেশন দিছে, কিন্তু এই প্রোডাক্টের বাইরে কিছু যায় না। এখন বলতে পারেন ভাই তাহলে ব্লগ কন্টেন্টের মধ্যে তো আমি ইনফরমেশন দেবো। ভাই ব্লগ কন্টেন্টের মধ্যে আপনি ডিরেক্টলি যে প্রশ্নগুলা করবেন সেই প্রশ্নের অ্যান্সার গুলা পাবেন। আর প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে আপনি প্রোডাক্ট রিলেটেড হ্যাঁ ভাই, শুনতেছেন এখন? হ্যালো। ওকে, আমার এখানে নেট প্রবলেম ছিল তো এই জন্য রিকানেকশন ছিল, কেটে গেছিল নেটটা। ওকে, সমস্যা নেই, এখন আবার কন্টিনিউ করতেছি। তো আমরা যেটা দেখাইতেছিলাম যে প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে প্রোডাক্ট কে ঘিরেই আপনি সব ইনফরমেশন পাবেন। আর ব্লগ কন্টেন্টের মধ্যে স্ক্রিনটা শেয়ার দেন ভাই। ওকে, হ্যাঁ, বলতেছিলাম যে প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে আপনি শুধু প্রোডাক্টের মানে বিস্তারিত ইনফরমেশন পাবেন। আর এই ব্লগ কন্টেন্টের মধ্যে এই প্রোডাক্টের বাইরেও অনেক ধরনের ইনফরমেশন পাবেন। এই রিলেটেড অন্যান্য কিওয়ার্ডেরও কিছু ইনফরমেশন দিবে। এইখানে সে হইতেছে সলিড কথা বলবে, একজন নিরপেক্ষ মানুষ হিসেবে চেষ্টা করবে সঠিক ইনফরমেশন দিতে। আর এই প্রোডাক্ট কন্টেন্টের মধ্যে আমরা সবাই কি করবো, আমার প্রোডাক্টটা যেন সেল হয়, সেল বেশি হয়, এই জন্য আমি আমার প্রোডাক্টের গুণগান গাইবো, এক কথায় বুঝে নেন, ঠিক আছে? এখন এই কোম্পানি চাইবে না তার নিজের এই প্রোডাক্টের বাইরে অন্য কোনো প্রোডাক্ট এই ভিজিটর পারচেস করুক বা এই প্রোডাক্টটা পারচেস করুক। সে তার নিজের প্রোডাক্টই ভালো, নিজের প্রোডাক্টের মানে গুণগত মান ভালো, এভরিথিং সবকিছু আলোচনা করবে। আর একটা ব্লগ কন্টেন্টের মধ্যে আপনি যখন ইনফরমেশন দিবেন বিস্তারিত, অন্যান্য ওয়েবসাইট, অন্যান্য প্রোডাক্ট, আপনি 4-5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন। এক কথায় ব্লগ কন্টেন্ট গুলো হয় বেসিক্যালি 1000 ওয়ার্ডের উপরে, মানে বেশিরভাগই হয় 1000, 1500, 2000, 3000 পর্যন্ত পাবেন আপনি। 3000, 4000 ওয়ার্ড পর্যন্ত পাবেন এই ব্লগ কন্টেন্টের কন্টেন্ট গুলা। আর একটা প্রোডাক্ট কন্টেন্ট পাবেন হচ্ছে কি সর্বোচ্চ 400-500, হাইস্ট 800, উঠতেও পারে নাও পারে। যেমন এটার মধ্যে আপনার 400, এভারেজ 400 করে ওয়ার্ড দিয়েছি আমি। এগুলো হচ্ছে আমারই কাজ করা, তো এখানে 400-2700 বেশি আর পাবেন না ওয়ার্ড, ঠিক আছে? কিন্তু এইখানে শুধু এই প্রোডাক্টের ইনফরমেশনই দিয়েছি। এখন আমরা যখন কন্টেন্ট লিখবো, আগামীকালে আমাদের ক্লাসটা কন্টেন্ট রাইটিং, তখন আমরা বুঝতে পারবো যে একটা প্রোডাক্ট কন্টেন্ট কিভাবে লিখতে হয় এবং একটা ব্লগ কন্টেন্ট কিভাবে লিখতে হয়। আমরা এই কন্টেন্ট লেখার মধ্যে আমরা টিপস গুলা জেনে নেব, এখানে টিপসও আছে, এবং কন্টেন্ট রাইটিং আমরা আগামী একটা ক্লাসের মধ্যে জেনে নেব। এই এই ক্লাসটা অনেক বড় হবে, সবাই প্রিপারেশন নিয়ে আসবেন একটু বেশি সময় ধরে, কারণ আমরা কালকে ব্লগ কন্টেন্টও লিখবো, এইটা টিপসও দিব, তারপরে প্রোডাক্ট কন্টেন্টও লিখবো, প্রোডাক্ট কন্টেন্ট লেখার টিপসও দিব। তার মানে নিঃসন্দেহে এই ক্লাসটা একটু বড় হবে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা ব্লগ কন্টেন্টের বিস্তারিত আমরা এটা কি বুঝতে পেরেছি, এবং প্রোডাক্ট কন্টেন্ট কি আসলে, বা প্রোডাক্ট কন্টেন্ট গুলা কেমন হয় বেসিক্যালি,
এইটুকু বুঝতে পেরেছি, বেসিক গুলো আজকে আজকে বেসিক গুলো বুঝতে পেরেছি ভাই। ওকে, ওকে ভাই। এখন মামুন, সরি পলাশ ভাই, কি আপনার যে প্রশ্নটা, আপনি কি সেই অ্যান্সারটা পেয়েছেন এই ক্লাসের মধ্যে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? ওকে, তাহলে আমরা ক্লাসটা আগে একটু মনোযোগ দিয়ে আহ মানে শেষ পর্যায়ে মানে আলোচনা করব, শেষ করব। তারপরে দেখবেন আপনার মনের মধ্যে দু চারটা প্রশ্ন থাকলে এই প্রশ্নের অ্যান্সার গুলো ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন। তো এটা নিয়ে হচ্ছে আর মানে ই করার কোনো প্রয়োজন নাই। তারপরে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় আপনাকে মানে করতে পারেন, সমস্যা নেই, যেহেতু আমরা অল্প কয়েকজন মেম্বার, এবং আমরা প্রত্যেকটা মেম্বারকেই চাইবো যেন সে সঠিক মানে প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পারে, বা সে যে প্রশ্নই করুক সে যেন সেই অ্যান্সারটা পেতে পারে। তা আমাদের মধ্যে মানে বিন্দু পরিমাণও আমরা হেজিটেশন রাখবো না যে আসলে প্রশ্নটা করবো কি করবো না। না ভাই, এরকম না। আপনি নিঃসন্দেহে আপনি প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই তাতে। আমার রিকোয়েস্ট শুধু এইটুকুই ভাই, ক্লাসটা আগে কন্টিনিউ করেন, তারপরে যে কোনো প্রশ্ন করেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আরো দু চারটা কিওয়ার্ড নিয়ে একটু রিসার্চ করে দেখি যে আসলে কি টাইপের ই হয়। আমরা যেমন স্যামরাশে আসলাম, এখন স্যামরাশ থেকে আমরা সাপোজ এখানে লিখবো যে ক্যাটো বুলেট, সরি ডোমেইন ওয়ার্ডগুলোতে আছে, আমরা প্রজেক্টে যাই আগে। এই ব্লগ কন্টেন্টের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, এখানে আপনারা সেটা জেনে নিতে পারবেন। ক্যাটো বুলেট, কি বলে ক্যাটো বুলেটের নাকি কোনো ভলিউমে নাই? আমাদের কি স্পেলিংটা ভুল হইতেছে? বুলেট কফি, এই দেখেন যে বুলেট কফি, এটাও একটা পেয়েছি, ব্লুট কম্প্রোভ কফি, কফি, আচ্ছা ওকে। এই দেখেন আমরা ইজিলি এই কোশ্চেন থেকে আমরা ব্লগ কন্টেন্টের জন্য যে ইগুলো লিখবো আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব। এখানে যদিও আমরা এই কিওয়ার্ডটার ভলিউম খুব কম, আমরা ইন্ডিয়াটাকে টার্গেট করি বা হইতেছে ইউএসএ টার্গেট করি। এখানে দেখি কোনো কোশ্চেন রিলেটেড বা ব্লগ কন্টেন্টের জন্য আমরা কোনো কিওয়ার্ড পাই কিনা। এখানে পেয়েছি, দেখেন অনেকগুলা পেয়েছি, প্রায় 403টা কিওয়ার্ড পেয়েছি। এখন এইখানে সবগুলা হাউ টু, হোয়াট ইজ, এভরিথিং, এটা কিভাবে ইউজ করতে হয়, মানে এই টাইপের এক কথা আপনার ইনফরমেশন বা প্রশ্নবোধক যে কিওয়ার্ড গুলো আছে, প্রশ্ন যেগুলো করে, এই কিওয়ার্ড গুলো এখানে পাবেন। আর এই কিওয়ার্ড ধরে ধরে আপনি যখন কন্টেন্ট লিখবেন ব্লগ পেজের জন্য, তখন এইখান থেকে মানুষ তথ্য নিয়ে আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হয়ে, যখন আপনি সাপোজ
এফিলিয়েট করবেন, তখন আপনার যেমন অ্যামাজন এফিলিয়েটে যদি হয়, তখন আপনি অ্যামাজন থেকে একটা লিঙ্ক কপি করবেন, সেই লিঙ্কটাকে বা ওইটা ওই প্রোডাক্টের নাম ধরে আপনি যখন কিওয়ার্ড সার্চ করবেন, রিসার্চ করে, তখন আপনি এই কিওয়ার্ডের এই ইনফরমেশনই দিবেন। আপনি যদি ডিরেক্টলি বলেন যে সাপোজ ক্যাটাগুলার বাই, সাপোজ বাই ক্যাটাগুলার বা এই জাতীয় কিছু একটা পাওয়ার ওয়ার্ড লেখেন বা কমার্শিয়াল ওয়ার্ড লেখেন, আপনি এটাতে র্যাঙ্ক পাবেন না সহজে। আপনার প্রোডাক্টটা খুব সেল হবে না খুব সহজে, অনেক সময় লাগবে। আপনি যখন ইনফরমেশন দিবেন, মানুষ যখন ইনফরমেশন জানবে, সেখান থেকে আগ্রহ হয়ে বা ইন্টারেস্টেড হয়ে তখন আপনার প্রোডাক্টটা সেল বেশি হবে। আর যদি বাই চান্স আপনার লাক ভালো হয়, সরাসরি কমার্শিয়াল কিওয়ার্ডে যদি র্যাঙ্ক পান, তাহলে তো কোনো কথাই নাই, ঠিক আছে। কিন্তু আপনার যেহেতু নিজস্ব কোনো পেমেন্ট মেথড নাই, নিজস্ব কোনো কোম্পানি নাই, নিজস্ব কোনো ব্র্যান্ড নাই, আপনি ভায়া থার্ড পার্টি, আপনার তখন দেখবেন যে আপনার ট্রাফিক আসতেছে, ক্লিক করতেছে, বাট প্রোডাক্ট সেল হইতেছে না। কেন সেল হবে না? তখন আপনার তো সেখানে নিজস্ব কোনো সিস্টেম নাই, ইকোসিস্টেম নাই, বা পেমেন্ট মেথড সিস্টেম নাই। তো বাধ্য হয়ে আপনি যখন এক্সপার্ট হবেন, তখন ওই যে ধাক্কা খাইতে 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 একটা পর্যায়ে এসে বুঝবেন যে না, আমার জন্য কমার্শিয়াল কিওয়ার্ড না, আমার জন্য ইনফরমেশনাল কিওয়ার্ডই বেস্ট। যখন আমি এই ইনফরমেশন দিব গুগলের ইউজারকে বা গুগলের ট্রাফিককে, তখন এই ট্রাফিক গুলা বা এই ইউজার গুলা যখন এখান থেকে ইনফরমেশন নিবে, নেওয়ার পরে আমার ক্লায়েন্টের জন্য হোক বা আমার নিজের এফিলিয়েট মার্কেটিং হোক, সেখান থেকে দেখবেন আপনার ট্রাফিক গুলা বেশি আসতেছে, বা ট্রাফিক যদিও তুলনামূলক কম আসতেছে, কিন্তু প্রোডাক্ট গুলা বেশি সেল হবে। এটার মূল কনসেপ্টই হইতেছে এইখানে। বুঝতে পেরেছি আমরা? এইটুকু বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, ব্লগ পেজের জন্য আপনি যখন ইনফরমেশনাল কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন সরাসরি পেড টুলস, সেটা যে কোনো টুলসই হোক, সব জায়গায় মোটামুটি সেম সিস্টেম। আপনাকে কোশ্চেন সেকশন আসতে হবে, সেইখানে যে কোশ্চেন করে মানুষ কি প্রশ্ন করে, সেইখানে আপনি সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন, সমস্ত কিওয়ার্ড গুলা পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। আপনি সেখান থেকে আপনার যে কিওয়ার্ড ডিফিকাল্টি লিমিটেশন আছে, সেখান থেকে আপনি সেই অনুযায়ী আপনি একটা কিওয়ার্ড নির্বাচন করে একটা টার্গেটেড কিওয়ার্ড ফোকাস করে আপনি যখন কন্টেন্টটা লিখবেন, আমরা আগামীকালের ক্লাসে শিখবো যে একটা টার্গেটেড কিওয়ার্ড ধরবো, আর হচ্ছে কয়টা রিলেভেন্ট কিওয়ার্ড কে টার্গেট করে আমরা একটা কন্টেন্ট কে সাজাবো। আগামী ক্লাসটা যেহেতু বড়, এই জন্য বললাম যে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ শিখবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আর বেশি বড় হবে না, যেহেতু আগামী ক্লাসে আমরা কন্টেন্ট রাইটিং, তারপরে একটা কন্টেন্টের এগেইনস্টে মোটামুটি কয়টা রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারি, বা একটা প্রোডাক্ট কন্টেন্ট আসলে কি টাইপের হইতে পারে, একটা ব্লগ কন্টেন্ট কি টাইপের হইতে পারে, এভরিথিং আমরা গত ক্লাস আলোচনা করবো। গত ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? জি ভাই, আমার কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ভাই আমি একজন একজন বলতে করে বলেন। চাইছিলাম যে হ্যাঁ, পোর্টফোলিও যেসব ওয়েবসাইট, মানে আপনি যেমন smile.com এই টাইপের যে ওয়েবসাইট, হুম। এই ওয়েবসাইট গুলাতে কি আমরা ব্লগ সেকশন রাখবো? এখন আপনার পোর্টফোলিও সাইটে যদি আপনি ব্লগ দেন, সেখানে সাপোজ আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি কি করবেন? আপনার নিজের স্কিল গুলা মানে শো শো করবেন, তাই না? আপনার ক্লায়েন্টের রিভিউ, নিজের প্রিভিয়াস ওয়ার্ক গুলো আপনি শো করবেন, যেন অন্যান্য ক্লায়েন্ট আসলে সে ইন্টারেস্টেড হয়। তাহলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা ব্লগ পেজ রাখতে পারেন, এটা খারাপ কিছু না। এখন এই ব্লগ পেজের মধ্যে আপনি কি টাইপের কন্টেন্ট দিবেন, প্রশ্ন হচ্ছে এইটা। এখন আপনি জি জি, আপনি আমারও কথা ওইটাই। হ্যাঁ, এইখানে আপনি যদি এসইও রিলেটেড, যেহেতু আপনি এসইও এক্সপার্ট বা এসইও নিয়ে সার্ভিস দিচ্ছেন বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, আপনার জন্য এটা আরো বিগ অপরচুনিটিস। আপনি ইনফরমেশন দিবেন গুগল ইউজারদেরকে যে তুমি এসইও এক্সপার্ট, এসইও সার্ভিস করতেছো বা এই টাইপের এই প্রবলেম। আপনি এক কথায় এসইও নিয়ে মানে 1000টা কন্টেন্ট মানে ইনফরমেশন পেয়ে যাবেন, মিনিমাম 1000 2000 কন্টেন্ট আপনি দিতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর ইনফরমেশন রিলেটেড কন্টেন্টই। আপনি খুঁজেও পাইবেন মানে মানে পাইবেন না, কি বলে এটাকে, কুল কিনারা পাইবেন না যে কতগুলা কিওয়ার্ড হইতে পারে। বুঝছি ভাই, আপনার কথাটা বুঝছি।
এখন আমার প্রশ্ন হইতেছে ভাই যে আমি যে এইসব কন্টেন্ট মানে আপনার ইনফরমেশন কন্টেন্ট দিতেছি আমার পোর্টফোলিওটাতে, এই যে মানে আপনার ওই যে ব্লগ কন্টেন্ট যেগুলা ব্লগ সেকশনে ইনফরমেশনাল কন্টেন্ট আমি পোস্ট করতেছি, এই কন্টেন্ট গুলা থেকে যে মানে ধীরে ধীরে আপনার ভিজিটর যদি আসে বা ওই কিওয়ার্ড গুলা ধীরে ধীরে যদি র্যাঙ্ক করা শুরু করে, তাহলে এখন আমার দেখেন, মেইন যে কিওয়ার্ড গুলা হ্যাঁ, যেগুলো সার্ভিস কিওয়ার্ড, ওতেও তো আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করা শুরু করবে না? এইখানে দেখেন আমি আপনার প্রশ্নটা প্রথমে বুঝতে পেরেছি। আপনি মিউট করে রাখেন, আমি হচ্ছে কথা বলি, ঠিক আছে? নয় জাস্ট আছে। এখন দেখেন, এটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি এখানে আপনার মন মতো করে আপনার সাইটে ডিজাইন করেছেন, যাই হোক। এই জায়গাটাতে এসে আপনার মেনু বারে আপনি 4-5টা সাপোজ মেনু রেখেছেন, সাপোজ একটা এভাবে এভাবে কয়েকটা আপনি সেগমেন্ট করেছেন। এখানে এটা হচ্ছে ব্লক সেগমেন্ট। এই ব্লক সেগমেন্ট, এটা ব্লক সেগমেন্ট। এইখানে আপনি মনে করেন যে এই একটা দুইটা তিনটা এভাবে আপনি কন্টেন্ট গুলা প্যারা করে সাজাইছেন, মানে এগুলা একটা কন্টেন্ট, ব্লগ পেজের কন্টেন্ট। এখন এইখানে আপনি সাপোজ ইনফরমেশন দিতেছেন যে কি, যে ডিজিটাল মার্কেটিং এর কোন সেকশন গুলা বা কোন স্কিল গুলা বেশি ডিমান্ডেবল, বা ডে বাই ডে কোন স্কিল গুলা বেশি গ্রো হইতেছে। সাপোজ আপনি এই কিওয়ার্ডের উপর আপনি একটা আর্টিকেল দিচ্ছেন, সাপোজ এই আর্টিকেলটা। এখন এইখানে আপনি বলতেছেন যে আপনি যেহেতু আপনার মূল ফোকাস হতেছে এসইও নিয়ে এক্সাম্পল, এখন এইখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর আলোচনা করতেছেন, এটা কেন ডে বাই ডে গ্রো হইতেছে, এটা রিমোট জব করা যায়, এই এটা থেকে আপনি অনেক ইজিলি বা স্ট্যান্ডার্ড একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, ব্লা 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 ব্লা। আপনি অনেক ইনফরমেশন দিছেন। এখন এই ইনফরমেশনের মধ্যে কোন কোন স্কিল 2024 সালে সেরা, বা এই এখন থেকে আগামী 10 বছর 20 বছর পর্যন্ত কোন স্কিল গুলোর ডিমান্ড ভালো হইতে পারে, আপনি সেইখানে সাপোজ এসইও এর কথাটা তো অবশ্যই রাখবেন। এই এসইও যেখানে লিখবেন, বা এখানে এমন একটা প্যারা রাখতে পারেন যেখান থেকে যে তোমার যদি এই ডিজিটাল সার্ভিস গুলো প্রয়োজন হয়, তাহলে তুমি এসইও সার্ভিস হলে এসইও তে একটা আপনি লিংক আপ করলেন, ইন্টারনাল লিংক। যদি ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো একটা সার্ভিস থাকে আপনার, আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া এভরিথিং মার্কেটিং বা ম্যানেজমেন্ট বা হচ্ছে কি বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের কোনো সার্ভিস যদি প্রয়োজন হয়, আপনি এখানে লিংক আপ করে দিলেন। আপনার এই আহ, কি বলে এই ভিজিটরটা এখান থেকে ক্লিক করে আপনার এই যে মেইন যে ইয়ে আছে, পেজ আছে, এই পেজের এগেনস্টে বা এই প্রোডাক্ট বা এই মূল যে পোস্ট আছে এই পোস্টের এখানে কনভার্ট হয়ে চলে আসলো। এখন আপনি কি করছেন, আপনি এইটার মধ্যে ইনফরমেশন দিয়েছেন, এইটার মধ্যে ইনফরমেশন, এইটার মধ্যে এই একটা প্যারাগ্রাফ রাখছেন বা একটা হেডিংস রাখছেন, যেখানে আপনি আপনার যে মূল লক্ষ্য। এখন ওই যে আমরা যদি আরো ইজিলি বুঝি, যে আমরা মনে করেন একটা গার্লস স্কুলের সামনে মানে কাউকে পটাইতে গেলাম, এখন তাকে পটাইতে পারতেছি না কোনোভাবে। তখন আমি কি করব, তখন আমি তার সামনে সেরা পোস্ট দিয়ে, তারপরে একটা ভালো একটা গাড়ি দিয়ে ভদ্রভাবে 2 4 5 দিন 10 দিন যখন আমি তার সামনে শো আপ হব, তখন সে আমাকে একদিন একদিন করে আস্তে আস্তে কাছে আসবে, একটা পর্যায়ে কথা বলবেন, ওই কথা বলতে 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 প্রথমে পরিচয়, তারপরে কি, তার প্রশংসা, মাঝখানে একটু আদান প্রদান গিফট, মাঝখানে আপনি এসে একটা ফুল নিয়ে বলে দিলেন যে এই ঘটনা। সেম কনসেপ্টে ভাই আপনি এখানে ইনফরমেশন দিয়েছেন, আপনার ইনফরমেশনের মাঝখানে আপনি একটা জায়গাতে আপনার আপনার যে মূল যে লক্ষ্য, আপনি লক্ষ্যটাকে টার্গেট করে আপনি জাস্ট এখানে বসায় দিলেন। বুঝতে পেরেছেন আপনার সিস্টেমটা কি হইতে পারে? জি জি ভাই, বুঝছি। তবে এটা তো লেখার মতো এবিলিটি রাখছে, মানে থাকা লাগবে, ওই জ্ঞান থাকা অবশ্যই থাকা লাগবে যে লাগবে, আমি কিভাবে ঢোকাবো। অবশ্যই থাকা লাগবে, এই জন্য কন্টেন্ট রাইটারের ডিমান্ডও তো আছে ভাই। যে একটা একজন কন্টেন্ট কন্টেন্ট রাইটার, লেখার থেকে আইডিয়া জেনারেট করাই মনে হলো কঠিন, মানে কিভাবে জি কন্টেন্টটা ভাই, কিভাবে সাজাবো, কোনটা কোথায় ঢোকাবো। কোনো সমস্যা নাই আপনাদের। আপনারা ইজিলি কাজ করেন, যখন আপনার ক্লায়েন্টকে আপনি অফার করবেন যে কন্টেন্ট রাইটিং সার্ভিস সহ আমি কমপ্লিট এসইও সার্ভিস তোমাকে প্রোভাইড করব। এইখানে দেখেন, আমার আমার একটা সার্ভিসের প্রথম সার্ভিসই হইতেছে কন্টেন্ট রাইটিং। দেখেছেন, আমার সার্ভিসের প্রথম সার্ভিসটা হইতেছে কন্টেন্ট রাইটিং। অর্থাৎ আপনাদের কোনো সমস্যা নাই,
আপনারা যে কোনো সময় ক্লায়েন্টের থেকে কন্টেন্ট রাইটিং এর অর্ডার গুলো নেবেন বা প্রজেক্ট গুলো নেবেন, আমরা ইজিলি হিউম্যান রাইটার সে কি বলে এআই কন্টেন্ট ডিটেক্টর দিয়ে চেক করলেও আমাদের কন্টেন্ট ধরা পড়বে না। নিঃসন্দেহে আমরা কন্টেন্ট রাইটিং এর সার্ভিস দিতে পারবো এবং বুক ফুলিয়ে, ঠিক আছে? কোনো প্রকার হেজিটেশন রাখবেন না, কেউ রাখবেন না। এসইও এর সাথে এটা একটা প্রাসঙ্গিক, এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার যখন আপনি বলবেন যে ক্লায়েন্টকে যে তুমি এভরিথিং সার্ভিস গুলো আমার কাছে পাবা, তখন আপনার প্রতি এই এসইও এর উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তখন আপনাকে বলবে যে অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিবে এবং আপনি ভালো একটা স্ট্যান্ডার্ড বাজেটে আপনি সেই প্রজেক্টটাও নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মামুন ভাইয়ের প্রশ্নটা এখন করেন। আমার প্রশ্নটা হলো, আমি যেটা মনে করতেছি যে কালকে আমরা যদি কন্টেন্ট রাইটিংটা মানে প্র্যাকটিক্যালি শিখি, তাহলে আমাদের মানে আজকের ক্লাসটার 80% বা 90% কালকে আইসা হবে। ওকে, মানে আপনার কথা হচ্ছে যে আগামীকাল যখন আমরা কন্টেন্ট রাইটিং শিখবো, তখন 80 বা 90% পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, তাই তো? জি। হ্যাঁ ভাই, এইটাই। এখন আমরা যদি আজকে আলোচনা করি, আপনি আধা ঘন্টা নিতে পারবেন, যখন 1 ঘন্টা আলোচনা করবো তখন বলবেন যে ভাই মাথার উপর দিয়ে গেল। বুঝতে পারছেন? জি। এই জন্য আজকে লম্বা করবো না, আজকে জাস্ট এই পর্যন্তই। আপনারা তো ধারণাটুকু পেয়েছেন যে আসলে একটা কন্টেন্টের দুইটা পার্ট বা দুই ধরনের কন্টেন্টই বেসিক্যালি হয়। একটা হইতেছে ব্লগ কন্টেন্ট বা ইনফরমেশনাল কন্টেন্ট, একটা হচ্ছে প্রোডাক্টের বা কমার্শিয়াল মেইন কন্টেন্ট বা বিজনেস কন্টেন্ট যেটাকে বলি আমরা, ঠিক আছে? এইটুকু বুঝতে পারলে এনাফ। আগামীকালের জন্য আপনি প্রিপেয়ার। আপনি ভাই আমার একটা আগামীকাল প্রশ্ন ছিল হ্যাঁ করেন। যে আমরা যদি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করি, ওখানে কি ব্লগ সাইট রাখবো? এতক্ষণ কি বলতেন আপু? যে যে বুঝেছি। মামুন ভাই, আপনি আপুকে বলেন। কি বলবো? কি বলবেন? আপনি যেটুকু বুঝতে পেরেছেন ওইটুকুই বলেন, বেশি বলতে হবে না। আমরা এখানে তো দুইটা জিনিস শিখবো, ব্লগ কন্টেন্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট, ঠিক আছে? প্রোডাক্ট কন্টেন্টটা প্রোডাক্ট রিলেটেড হবে এক কথায়, আর ব্লগ কন্টেন্টটা হবে মানে ওইটা ডিটেলস দেয়া থাকবে একটা বিষয় সম্পর্কে। 5টা প্রশ্ন থাকতে পারে, 5টা প্রশ্নের অ্যান্সার দেয়া থাকবে, ঠিক আছে? এইগুলোই মূলত আলোচনা হয়েছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আপু প্রশ্ন করছে যে আমরা একটা ক্লায়েন্টের জন্য যখন ওয়েবসাইট বিল্ড করব, তখন কি আমরা ব্লগ পেজটা রাখবো কিনা। এখন এইটা একান্তই ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। আপনি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনি তাকে পরামর্শ দিবেন, আপনি কিন্তু পরামর্শকদাতা বা আপনি ডক্টর, হ্যাঁ। আপনি যা বলবেন সে কিন্তু সেটাই শুনতে বাধ্য, সে মানুক আর না মানুক কিন্তু শুনতে বাধ্য, ঠিক আছে? আপনি যদি ভালো বুঝাইতে পারেন তাহলে অবশ্যই সে বুঝবে। আপনি যদি প্রপার তাকে আসলে অ্যাকুরেট গাইডলাইনটা দিতে পারেন, তাহলে সে অবশ্যই একদিন না একদিন আপনার কথা শুনবে। বা 90% ক্লায়েন্টে এটা আমাদের কথাই বিশ্বাস করে, তারা এক কথাই বলবে যে ইসমাইল তুমি ভালো বোঝো, তুমি এক্সপার্ট, তুমি এই কোম্পানির জন্য বা তুমি আমার এই ওয়েবসাইটের জন্য তুমি সেরা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আপনাকে যেদিন প্রজেক্ট দিবে, অ্যাক্সেস দিবে ওয়েবসাইটে, সেদিন ও একটা কথাই বলে দিবে যে তুমি এক্সপার্ট, আমি না। তোমার যেটা ভালো হয়, তুমি যেভাবে কমপ্লিটলি করতে পারবা বা এটা গুগলের জন্য ভালো হবে, তুমি সেভাবেই করো। মাঝখানে আর আপনাকে প্রশ্ন করতে হবে না। যখনই আপনি প্রশ্ন করবেন তখনই আপনাকে রিটার্ন আবার একই অ্যান্সার দিবে যে এক্সপার্ট তুমি, আমি না। তোমার যেটা তুমি ভালো মনে করো সেটাই তুমি করো। সেই জায়গা থেকে আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি যদি একটা ব্লগ পেজ রাখো, মামুন ভাই মিউট করে দেন ভাই। আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি যদি এই টাইপের একটা ব্লগ পেজ রাখো, সেখানে যদি যদি তোমার পসিবল হয় ডেইলি একটা করে কন্টেন্ট দাও, যদি তোমার পসিবল না হয় 2 দিন পর একটা কন্টেন্ট দাও, যদি তাও পসিবল না হয় অ্যাটলিস্ট উইকলি একটা কন্টেন্ট দাও, তোমার ওয়েবসাইট 40% বেশি গ্রো করবে। মিনিমাম 40% বললাম, 40% বেশি দ্রুত গ্রো করবে। আপনি যদি ডেইলি একটা করে কন্টেন্ট দিতে পারেন, আপনি আগামী 3 মাস 4 মাস পর যে ওয়েবসাইট কোথায় যে দাঁড়াবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। বুঝতে পারছি আপু? মিস আপু? হ্যাঁ ভাই।
জি ভাই বলেন। সেক্ষেত্রে আপনাদের মানে রেগুলার বলেন বা মান্থলি বেসিস বলেন অথবা সাপ্তাহিক বলেন, আমরা যে ক্লায়েন্টকে বলবো যে আপনি কন্টেন্ট পুশ করেন ওয়েবসাইটে, সেক্ষেত্রে কন্টেন্টটা পুশ করতে তো তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ আমাদের দিতে হবে। তো সেক্ষেত্রে তারা কি রাজি হয়? এখন আপনি যখন প্রজেক্ট নিবেন তখন আপনাকে বলবে যে এই আমার ওয়েবসাইটের ডোমেইন, তুমি আমার ওয়েবসাইট ভিজিট করো, অডিট করো, রিপোর্ট দাও, একটা ডিসিশন মেক করে আমাকে দাও। তখন আপনি সেখানে ডিসিশন মেকের মধ্যে আপনি এভরিথিং আলোচনা করবেন। আমরা দু একদিন পরে আমরা যখন ওয়েবসাইট অডিট করব এবং রিপোর্ট শিট ক্রিয়েট করব তখন আমরা সেখানে এগুলো নিয়ে আলোচনা করব। তো আপনি তাকে ওই তখনই বলে দিবেন, এক কথা এখন অ্যান্সার দিতেছি, আপনার সেখানে স্টেপ বাই স্টেপ বলে দিবেন তোমার এই ওয়েবসাইটের জন্য মান্থলি 15টা বা 20টা কন্টেন্ট লাগবে। কন্টেন্ট গুলোর লেন্থ হবে কম্পিটিটর ডিপেন্ড করে। কম্পিটিটর যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট দেয় তোমাকে অবশ্যই 1050 ওয়ার্ড মাথায় রাখতে হবে, বা এভারেজলি তোমাকে 20টা কন্টেন্ট দিতে হবে। এই 20টা কন্টেন্টের জন্য তোমাকে মিনিমাম চার্জ করতে মানে বাজেট রাখতে হবে $10 করে হলে $200। এখন এখানে এসে আপনার ক্লায়েন্ট মনে করেন যে যদি এগ্রি হয় আপনি প্রজেক্ট নিবেন, যদি এগ্রি না হয় এই কন্টেন্ট রাইটিংটা সেকশনটা অফ রাখবেন। আপনাকে যেহেতু এসইও অফার করতেছে আপনি এসইও প্রজেক্ট নেবেন। এখন আপনি যদি মনে করেন এসইও সার্ভিসের পাশাপাশি, যেহেতু আমরা কিন্তু এসইও এক্সপার্টরা কন্টেন্টকে ঘিরে আমরা কাজ করবো, তো কন্টেন্টটা কিন্তু আমাদের খুব কাছের, ওই যে মানে আপন ছোট ভাইয়ের মতো, ঠিক আছে, বা বড় ভাইয়ের মতো। আমরা পাশাপাশি ভাই ভাই। কন্টেন্ট রাইটিং এবং এসইও সার্ভিস গুলো প্রাসঙ্গিক, ঠিক আছে। যেহেতু আর 1 মিনিট সময় আছে আমরা এই ক্লাসটা এখানে শেষ করব। যাই হোক, তো আপনার ওই শিটের মধ্যে বা আপনার যে ক্রিয়েট অফার থাকবে সেখানে আপনি এগুলো উল্লেখ করে দিবেন। যদি সে এগ্রি হয় তাহলে সে আপনাকে পেমেন্ট করবে, যদি পেমেন্ট না করে তাহলে আপনার প্রজেক্টটা স্টপ করে দিবেন, মানে এই প্রজেক্টটা নিবেন না, ঠিক আছে। যাই হোক, ভালো থাকেন সবাই। আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা রাখলাম। আগামীকাল ইনশাল্লাহ সবাই দ্রুত চেষ্টা করবেন জয়েন করার জন্য, কারণ ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।